নিয়েছে। ডক্টর ইউনূস নিজ হাতে এই ব্যবস্থাপনা করেছেন, সচিবালয়ে ঢোকার ব্যবস্থা করেছেন, জেলা প্রশাসকের অফিসে ঢোকার ব্যবস্থা করেছেন, এবং এরা এখানে ঢুকে কিচ্ছু করে না, শুধু যায় আসে আর চা খায় আর বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এরা নিয়োগ বাণিজ্য করে না, তারপরে প্রশাসক নিয়োগ দেয় না, বদলি বাণিজ্য করে না, এগুলো এরা কিছু করে না। এই জিনিসগুলো এনসিপি নামে একটা সংগঠনকে ডক্টর ইউনূস নিজ হাতে এইভাবে পরিচয় করিয়ে অ্যাড্রেস করিয়ে দিয়ে এইখানে ঢোকানোর ব্যবস্থা করেছে। সচিবালয়টাকে বাজারে করে ফেলেছে কারা? ডক্টর ইউনূস এটা করিয়েছেন এনসিপির ছেলেপেলেকে দিয়ে। তাহলে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেইখান থেকে কি বাংলাদেশ পেলাম? মবের বাংলাদেশ পেলাম। সেখান থেকে আমরা নিয়োগ বাণিজ্যের বাংলাদেশ পাইলাম, সেখান থেকে নিয়োগ জালিয়াতি, বদলি বাণিজ্য, এসবের বাংলাদেশ পেলাম। এবং সেগুলো নিয়ে কি হলো? 3 কোটি টাকার চেক বের হইলো, 5 কোটি টাকার চেক বের হইলো, 400 কোটি টাকা পাঠ্যপুস্তক আপনার হলো প্রণয়নে জালিয়াতি, তারপরে 150 কোটি টাকা এই যে এপিএস চুরি করে। এদের দুর্নীতিগুলো এমনভাবে বের হয়, মানে কোটি টাকার নিচে কোনো দুর্নীতিই না। ইলিয়াস ভাই ওইটাই বলেছিল যে এরা তো 5 কোটি টাকার নিচে কোনো ডিল করে না। তাহলে ওইটা মানে এটা হলো একটা সামগ্রিক অবস্থা। গণ অভ্যুত্থানের পরবর্তীতে ডক্টর ইউনূসের উচিত ছিল সকল রাজনৈতিক দলকে সমানভাবে স্বীকৃতি দেওয়া। যেহেতু উনি বাই চান্স রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন, বাই চান্সে হয়েছেন, কোনো নির্বাচন না, কোনো ভোটাধিকারে না, কোনো ত্যাগের মাধ্যমে না, কোনো ডেডিকেশন না, বাংলাদেশের পক্ষে অনেক কষ্ট করেছেন এই কারণে না, বাই চান্সে একটা সিন্ডিকেট সুন্দরভাবে এটা ওনাকে করেছেন। উনি যেভাবেই হন বাংলাদেশের তো অভিভাবক হয়েছেন। অভিভাবক হওয়ার পরে কাজ ছিল এই যে বিভিন্ন অপরাপর রাজনৈতিক দলগুলো দেশের জন্য কাজ করলো, তাদেরকে নিয়ে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রের ওই জায়গা থেকে মর্যাদা দেওয়া যে আপনারা সবাই মিলে এই ফ্যাসিজম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, তাই না? এই ফ্যাসিজম থেকে রক্ষা পাওয়ার কারণে তো উনি 666 কোটি টাকা কর মাপ নিতে পারলেন, গ্রামীণের অনুমোদন নিতে পারলেন, লাইসেন্স নিতে পারলেন, আদম ব্যবসায়ী লাইসেন্স নিতে পারলেন। যদি এই ফ্যাসিজম না সরতো তাহলে উনি এতগুলো সুবিধা নিতে পারতেন? উনি কিন্তু এই সুবিধাগুলো নিতে পারতেন না। তাহলে এই জন্য কাকে ধন্যবাদ দেওয়া দরকার? এই জন্য আমি তারেককে ধন্যবাদ দেওয়া দরকার, বিএনপিকে ধন্যবাদ দেওয়া দরকার, জামাতকে, সবাইকে ধন্যবাদ। উনি কি করলেন? শুধুমাত্র এনসিপিকে ধন্যবাদ দিলেন এবং এনসিপিকে কোলের মাঝে বসালেন এবং তাদেরকে মানে অফুরান্ত লুটপাটের সুযোগ করে দিলেন। সচিবালয়ে, জেলা প্রশাসক কার্যালয়, ইউএনও অফিসে, টিউএনও অফিসে, সব জায়গায় তাদের অবাধ বিচরণ। এই যে বিভিন্ন সমন্বয়করা সচিবালয়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে টিপতেছে, বিভিন্ন কথা বলতেছে, মানুষ সেই তৎপরতা দেখে মানুষ কি বলে? এরা নিশ্চয়ই মানে ওরা ওখানে কিছু খাইতে যায় নাই, তাই তো? যাই হোক, নির্বাচনের একটা প্রাথমিক ডেট এসেছে যে এপ্রিলের প্রথমার্ধ। এই তো আমাদের স্পষ্ট কথা, নির্বাচনের বিষয়ে ডিসেম্বরের মধ্যে যে কথাটা রাজনৈতিক দলগুলো বলেছে, সকল রাজনৈতিক দলের মতামত, ডক্টর ইউনূস সকল রাজনৈতিক দলের মতামত রাখবে নাকি এনসিপি যারা হলো এই নিয়োগ বাণিজ্য, প্রশাসক নিয়োগে জালিয়াতি, এগুলোতে জড়িয়ে পড়েছে তাদের কথা রাখবে? ডক্টর ইউনূস কার কথা রাখবে সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আরেকটা দাবি, ডক্টর ইউনূস আজকে যে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন বিষয়ে, ওনার উচিত ছিল এখানে উনি যে অন্যায় সুবিধাগুলো নিয়েছেন এগুলো বিষয়েও একটু একটু বলা উচিত ছিল। যাই হোক, সেগুলো বিষয়েও চাপ অব্যাহত রাখতে হবে। করিডোর নিয়ে কথা বলাতে আমরা পারছি কিনা বলেন? উনি তো বলছে যে আমরা গুজব ছড়াইছি। যাই হোক, কথারও বলছে, আমরা চাই এই কথাটা বলুক, ওনাকে আমরা প্রশ্ন করব, উনি ভালো মন্দ যা ইচ্ছা তাই উত্তর দেখ, এই উত্তর পাইলেই আমরা খুশি। করিডোর বিষয়ে আমরা গুজব ছড়াইছি, এই তো? ওনার পররাষ্ট্র উপদেষ্টা কোনো কিছু করেনি, ঠিক আছে? ওনার সরকার প্রথম এই করিডোর বিষয়ে বক্তব্য দিছে। যদি গুজব ছড়ায় তাহলে ডক্টর ইউনূসের সরকার গুজব ছড়াই দিল, মানে স্ববিরোধী বক্তব্য যেটাকে বলে। ভালো থাকবেন সবাই, আসসালাম।